নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম অ্যাসিড, ক্ষার এবং লবণ। আজ আমরা আলোচনা করব ক্ষারের রাসায়নিক ধর্ম। আমরা জানি ক্ষার এবং ক্ষারক কি, সেটা পূর্বেই আলোচনা হয়েছে। এবার ক্ষার সর্বপ্রথম আমরা জানি কি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি লবণ এবং জল উৎপন্ন করে। ঠিক আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে যে যা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে, ক্ষারও অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ঠিক একই রকম বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে। তাহলে আমরা জানি অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া কি হয়, লবণ এবং জল উৎপন্ন হয়। যেমন HCl একটি অ্যাসিড, সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হল একটি ক্ষার, এরা পরস্পর বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন করে। ঠিক একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি আমি নাইট্রিক অ্যাসিড দিই, তাহলে কি হবে, সোডিয়াম নাইট্রেট এবং জল উৎপন্ন করবে। ধাতুর সঙ্গে বিক্রিয়া, ধাতুর সঙ্গে কি বিক্রিয়া, জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম এই ধাতুর সঙ্গে অ্যাসিড যেমন বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করবে, ঠিক তেমনি ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড এরাও কিন্তু জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে। এই বিক্রিয়াটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেটা পরীক্ষায় তোমাদের বারবার আসে। তাহলে আমি যদি জিঙ্কের সঙ্গে কি করে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই, তাহলে কি হবে, সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন গ্যাস আমার বেরিয়ে যাবে। তাহলে এটা ব্যালেন্স করলে এটা হবে। আবার যদি অ্যালুমিনিয়ামের সঙ্গে করা হয়, টু সোডিয়াম অ্যালুমিনেট, অর্থাৎ এটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট, এটা হলো সোডিয়াম অ্যালুমিনেট। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। পরিষ্কার? এইবার ক্ষারের আমরা ব্যবহার আমি আগেই বলেছিলাম যে পরীক্ষাগারে কিন্তু বিকারক রূপে এটা প্রচুর ব্যবহৃত হয় এবং মাথায় রাখবে, এটা কিন্তু কাগজ শিল্পে এর বিপুল ব্যবহার রয়েছে। কেমন? কাগজ শিল্পের কিন্তু বিপুল ব্যবহার রয়েছে। তাছাড়া পেট্রোলিয়ামজাত শোধনে সাবানের একটা মূল উপাদানই কিন্তু ক্ষার, এই যে পিচ্ছিল কারকের যে ধর্মের জন্য। পরিষ্কার? এইবার জাইমান হাইড্রোজেন এবং জাইমান অক্সিজেন, যে আমাদের পুরনো একটা ধারণা ছিল কিরকম, যে হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড, মাথায় রেখো এই ফেরিক ক্লোরাইড দ্রবণ ছিল হচ্ছে হলুদ বর্ণের। এই হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড কি করতো, আমাদের ধারণা ছিল হচ্ছে কি সাধারণ হাইড্রোজেন কিন্তু দিলে বিক্রিয়া হতো না, অর্থাৎ বর্ণের পরিবর্তন হতো না। বর্ণের পরিবর্তন হয় না। অথচ ফেরিক ক্লোরাইডের মধ্যে যদি আমি জিঙ্ক এবং লঘু H2SO4 দিয়ে দেওয়া হয়, তাহলে এই জিঙ্ক এবং লঘু H2SO4 যে জাইমান হাইড্রোজেন উৎপন্ন হতো, সেই জাইমান হাইড্রোজেন ApCl3 কে ফেরাস ক্লোরাইডে কনভার্ট করা হতো। এটা আগে প্রচলিত ধারণা ছিল, কিন্তু বর্তমানে জাইমান হাইড্রোজেনের এই ধারণাটা ভুল বলে পরিগণিত হয়েছে। এখানে কি ঘটে, এই জিঙ্ক কি করে, নিজে জারিত হয়ে যে Zn2+ দেয় এবং দুটো ইলেকট্রন দেয়। এই যে ইলেকট্রনই কিন্তু Ap3+ কে কি করে, Ap3+ কে Ap2+ এ কনভার্ট করতে, অর্থাৎ বিজারিত করে। জাইমান হাইড্রোজেনে কিন্তু এখানে কোনো অস্তিত্ব নেই। আবার এই ইলেকট্রনই যে অতিরিক্ত ইলেকট্রন থাকে, সেখানে কিন্তু হাইড্রোজেনকে কি করে, হাইড্রোজেনকে বিজারিত করে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক একইভাবে অক্সিজেনের ক্ষেত্রে জাইমান হাইড্রোজেনের যে সক্রিয়তা আগে আমরা জানতাম, সেটা কিন্তু ভুল করে প্রমাণিত হয়েছে। এবার আমরা পরীক্ষাগারে কি এই অ্যাসিড এবং ক্ষার নিয়ে
যখন কাজ করব তখন অনেক সময় অসাবধানতার জন্য আমাদের ক্ষতি হতে পারে। কিরকম? হাতে পড়লে হাত পুড়ে যেতে পারে। তাহলে আমাদের এর থেকে কি করা উচিত? সাবধানতা অবলম্বন করতেই হবে, কিন্তু সেই সাবধানতার অবলম্বনের সত্ত্বেও অনেক সময় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে? যদি অ্যাসিডে পুড়ে যায় তাহলে আমাদের জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে, এবং হালকা অল্প যে ক্ষার, ঠিক আছে, মৃদু ক্ষার, যে সোডিয়াম বাইকার্বনেটের লঘু দ্রবণ, সেটা দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। অ্যাসিডে পুড়লে ক্ষার দিয়ে লাস্টে ধুতে হবে, এবং ক্ষারে যদি পুড়ে যায় তাহলে অ্যাসিড দিয়ে সেই জায়গাটা আমাদের ধুয়ে নিতে হবে। তার কারণ কি? অ্যাসিড এবং ক্ষার পরস্পরকে কি করে? প্রশমিত করে। এটা আমরা জেনেছি। এবার অ্যাসিড এবং ক্ষার এই জলীয় দ্রবণ কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কি? আমরা এই হাইড্রোজেন পূর্ণ গ্যাসের মধ্যে যদি আমি লিটমাস পেপারকে দিই, তাহলে কিন্তু লিটমাস পেপার দিই, তাহলে বর্ণের কিন্তু পরিবর্তন হবে না। কিন্তু যদি এর জলীয় দ্রবণে দেওয়া হয়, তাহলে কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ আমার HCl, এটা হাইড্রোজেন ক্লোরাইড, এটা একমাত্র জলীয় দ্রবণে H+ আয়ন দেবে, অর্থাৎ এটা অ্যাসিড ধর্ম দেখাবে জলীয় দ্রবণে। এই জন্য আমরা যদি খাবার সোডা এবং টার্টারিক অ্যাসিড মিশ্রণ নিয়ে রেখে দিই, তাহলে কিন্তু বুদবুদ কোনো গ্যাস বেরোবে না। অথচ ওর মধ্যে যদি একটু জল দিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে বুদবুদ আকারে বেরোবে। কেন? কারণ এখানে টার্টারিক অ্যাসিড এর জলীয় দ্রবণে কিন্তু সে অ্যাসিড ধর্ম দেখায়। এবার সবকিছু আমাদের পরিমাপ করার একটা স্কেল বা যন্ত্র আছে। আমরা যেমন দৈর্ঘ্য মাপি কি দিয়েছি? মিটার স্কেল দিয়ে। ভর মাপি কিলোগ্রাম, যে সাধারণ তুলা যন্ত্র হোক। ঠিক তেমনি তাহলে এই যে অ্যাসিড বা ক্ষার, কোনটা কতটা অ্যাসিড কতটা ক্ষার, সেটা আমরা পরিমাপ করব কি দিয়ে? সেই স্কেলটার নাম হলো পিএইচ। এই পিএইচ কথাটি এসেছে জার্মান শব্দ পোটেন্স ডিহাইড্রোজেন। কি বলে? পোটেন্স ডিহাইড্রোজেন, অর্থাৎ H+ আয়নের ক্ষমতা। এই অংশ থেকে কিন্তু হচ্ছে পিএইচ স্কেল। এই পি স্কেল প্রবর্তন করেন বিজ্ঞানী সোরেনসন। এটা একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিরকম? এই আমাদের আয়ন তো আমরা কাউন্ট করতে পারি না বা গুনতে পারি না। তাহলে কি আছে? এই আয়নের যে ক্যালকুলেশন করে আমরা খুব একটা ছোট্ট এই আয়ন যদি আমি সামান্য পরিবর্তন করতে পারি, কত? 1 থেকে 10⁻0 থেকে 10⁻14, এত বড় স্কেল করা আমাদের কিন্তু কাছে প্রায় অসম্ভব। সেই জন্য কি করেছে? এই যে স্কেলে 1 থেকে 14, এই স্কেলের মাধ্যমে কিন্তু আমরা অ্যাসিড এবং ক্ষারের তার তীব্রতা পরিমাপ করতে পারি, এবং খুব সহজেই কিন্তু আমরা এটা তৈরি করতে পারি। মাথায় রাখবে, 0 থেকে এখানে 0 থেকে 14 হলো, এমন থেকে না ধরে 0 থেকে 7, এইটাকে বলা 0 থেকে <7, আবার 7 থেকে 14। এখানে 7টা কমন, 7টা কিন্তু দুইজনের ক্ষেত্রে কমন। তাহলে এই 7টাকে বলা হয় প্রসম। এই 7-এর থেকে নিচেই, 7-এর অর্থাৎ 7-এর থেকে নিচেই এটা আছে অ্যাসিড, আর এই প্রসমের থেকে বেশি হলে সেটাকে ক্ষার। অর্থাৎ এই প্রসম হচ্ছে 7, পিএইচ আছে 7, পিএইচ 7-এর থেকে যদি কম হয় অ্যাসিড, পিএইচ যদি 7-এর থেকে বেশি হয়, সেটা হচ্ছে ক্ষার। আমরা এটাকে মাপার জন্য কি হচ্ছে? সার্বজনীন একটি নির্দেশক ব্যবহার করতে পারি। সার্বজনীন নির্দেশক হলো প্রকৃতপক্ষে কতগুলি নির্দেশকের মিশ্রণ, যেটা আমাদের সার্বজনীন স্কেলে যে বোতলের গায়ে অথবা যে পেপার দেয়, সেই পেপারের গায়ে একটা লেবেল লাগানো আছে, সেই লেবেলের রঙের সঙ্গে ম্যাচ করিয়ে আমরা বলে দিতে পারি যে প্রদত্ত দ্রবণটির পিএইচ কত হবে। কিরকম ভাবে বুঝবো? ধরো একটা পাত্রে আমি কি নেব? একটা পাত্রে আমি কি নেব? দ্রবণ নেব। দ্রবণ নিই, যে আমি পেপার, যে সার্বজনীন যে পেপারটাকে আমি এখানে এর মধ্যে চুপিয়ে দেব। দিলে
তাহলে একটা এই যে যে চুবে এখানে একটা বর্ণ তৈরি হলো, সেই বর্ণ আমাদের বোতলের গায়ে যে একটা লেবেল আছে, সেই লেভেলের মধ্যে আমি মিলিয়ে নেবো এই যে আমার যে রংটা তৈরি হলো, সেই রংটা এই স্কেলের মধ্যে কোন রঙের সঙ্গে ম্যাচ খাচ্ছে। ধরো এই রঙের সঙ্গে ম্যাচ খাচ্ছে, তাহলে এই রংটা যদি আমার আমার যা হবে, তাহলে তার উপরে আমার কি, এক উপরে পিএইচ এর একটা স্কেল দিয়ে আছে, তাহলে সেই পিএইচ এর সঙ্গে যাবে, তাহলে এর পিএইচটা ঠিক তাই। বোঝাতে পারলাম? অর্থাৎ যে রঙের সঙ্গে এইটা ম্যাচ খাবে বা মিলে যাবে, সেই রং কোথায় আছে, তার পিএইচ কত, সেই পিএইচ এর মানই হলো আমার এই দ্রবণটির পিএইচ। এবং এর আমার প্রভাব কি? কারণ আমরা আমাদের দাঁতের ক্ষয় হয়ে যেতে পারে যদি আমার অ্যাসিডিক হয়। কেমন? যেমন আমরা মিষ্টি জাতীয় খাবার খেলে ব্যাকটেরিয়া সেটা সেই যে খাবারটা থাকে সেইগুলোকে বিয়োজিত করে আমরা আম্লিক খাবার তৈরি করে। তাহলে আমাদের কি আম্লিক হলে কি আছে, ক্যালসিয়াম ফসফেটের সঙ্গে বিক্রিয়া করে আমাদের কি আছে, বিয়োজিত হয়ে যায় অ্যাসিড, আমাদের সেই দাঁতটা ক্ষয় হয়ে যায়, এনামেল, অর্থাৎ আমাদের দাঁতের ক্ষয়প্রাপ্ত হয়। বোঝা গেল? তাহলে পিএইচটা আমাদের অনেকটাই কিন্তু আমাদের শারীরিক যে তারতম্যকে যে নিয়ন্ত্রিত করে। আমাদের লালারসের স্বাভাবিক পিএইচ এর মান সাধারণ 7-এর থেকে বেশি হয়, হালকা খারি হয়। তাহলে আমাদের দাঁত মাজার যে টুথপেস্ট সেটা খারি ধর্মী হওয়া উচিত। এবং এটা কি করে, আমাদের দাঁতের যে অতিরিক্ত অ্যাসিড থাকে সেটাকে পরস্পর প্রশমিত করে দেয়। কৃষিক্ষেত্রে যদি আমি রাসায়নিক সার ব্যবহার করি, তাহলে সে জমির কি হয়ে যায়, অ্যাসিডিটি বেড়ে যায়। আমাদের জমি অম্লযুক্ত হওয়ার জন্য সেখানে উদ্ভিদ উপযুক্ত বৃদ্ধি পায় না, এবং যে জলে বসবাসকারী মাছ এবং ক্ষুদ্র ক্ষুদ্র যে পোকামাকড় রয়েছে সেগুলো বৃদ্ধি ব্যাহত হয়, ফলে আমাদের উৎপাদন কমে যায়। এইবার চলে আসবো আমরা অক্সাইড। আমরা এবার চলে আসবো অক্সাইড। অক্সাইড কি? অক্সাইড হলো যে ধাতু বা অধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে যে যৌগ তৈরি হয় তাকে বলা হচ্ছে অক্সাইড। ধাতু বা অধাতু এর সঙ্গে যে অক্সিজেন যদি যুক্ত হয়ে যায় সেটা হচ্ছে অক্সাইড। অক্সাইড অক্সাইড মাথায় রাখবে, যদি ধাতুর অক্সাইড আচ্ছা এটা কি হয়, ক্ষারীয়। আর অধাতুর অক্সাইড অক্সিজেন কি আছে, এর আছে আম্লিক। সাধারণত এই নিয়মটা মেনে চলে। তা ধাতুর অক্সাইড ক্ষারীয়, অধাতুর অক্সাইড কি আছে, আম্লিক। পরিষ্কার? এইবার তাহলে আমরা অক্সাইড কত প্রকার হয়? অক্সাইড আমার প্রধানত 4 প্রকার। অক্সাইড প্রধানত 4 প্রকার। একটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড, একটা হচ্ছে আম্লিক অক্সাইড, একটা হচ্ছে কি প্রশম অক্সাইড, একটা হচ্ছে উভধর্মী অক্সাইড। তাহলে ক্ষারীয় অক্সাইড কাকে বলেছে? যে সমস্ত ধাতব অক্সাইডগুলো জলে দ্রবীভূত হয়ে গিয়েছে ক্ষার উৎপন্ন করে তাদের বলা হচ্ছে ধাতব অক্সাইড। যেমন সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড প্রভৃতি। সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড প্রভৃতি। আম্লিক অক্সাইড, অধাতুগুলি যদি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যে অক্সাইড গঠন করে, তারা জলীয় দ্রবণে কি আছে, অ্যাসিড উৎপন্ন করে। যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এক্সেট্রা। প্রশম অক্সাইড কোনগুলো? যারা অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে না, ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করে না, তারা হচ্ছে প্রশম অক্সাইড। যেমন নাইট্রিক অক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি হলো হচ্ছে প্রশম অক্সাইড। উভধর্মী অক্সাইড কাদের? যারা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গেই বিক্রিয়া করে, লবণ এবং জল উৎপন্ন করে, তাদের বলা হচ্ছে উভধর্মী অক্সাইড। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উভধর্মী অক্সাইডে জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভৃতি, এরা হচ্ছে উভধর্মী অক্সাইড। এরা অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে এবং ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করে। এর আগে আমরা দেখি, তাহলে জিঙ্ক অক্সাইডকে আমি উদাহরণ দিয়ে দেখি। জিঙ্ক অক্সাইড যদি আমি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কি হবে, জিঙ্ক ক্লোরাইড এবং জল। তাহলে অ্যাসিডের সঙ্গে যেমন জিঙ্ক অক্সাইড যুক্ত করে লবণ এবং জল উৎপন্ন করছে, সেই জিঙ্ক অক্সাইডই আবার যদি আমি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করি তাহলে কি আছে, সোডিয়াম জিঙ্কেট। এর আগে আমি দেখি Na2ZnO2 এবং কি তৈরি হচ্ছে, জল। পরিষ্কার? তাহলে কি আছে, দেখো
জিঙ্ক অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি হচ্ছে, আবার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি হচ্ছে। সেই জন্য একে বলা হচ্ছে উভয়ধর্মী অক্সাইড, মানে দুটো অ্যাসিড ধর্ম রয়েছে। এক্ষেত্রে কি আছে, ক্ষারীয় ধর্ম দেখাচ্ছে, এই ক্ষারের সঙ্গে বিক্রিয়া যখন করছে তখন এই অ্যাসিড ধর্ম দেখাচ্ছে। এবার চলে আসলো অম্ল বৃষ্টি। অম্ল বৃষ্টি, আমাদের যে বৃষ্টি হয় সেখান থেকে কেউ কি অ্যাসিড ছুঁড়ে মারে? না, আমাদের বায়ুতে উপস্থিত রয়েছে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এক্সেট্রা। কেন এগুলো তৈরি হয়? কারণ শিল্পক্ষেত্রে যে জ্বালানি ব্যবহার হয় এবং যে কলকারখানায় যে গাড়ির ধোয়া, তার মধ্যে এই যৌগগুলো আমাদের প্রচুর থাকে। এই যখন বৃষ্টি নামে তখন সেই বৃষ্টির সঙ্গে এইগুলি মিশে গিয়ে আমার অ্যাসিড ধরে। ধরো কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে ছিল, বৃষ্টির সঙ্গে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, H2CO3। ঠিক একইভাবে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইড আমার বিদ্যুৎ স্ফুলঙ্গের সঙ্গে তৈরি নাইট্রোজেন ডাইঅক্সাইড যে সঙ্গে যুক্ত হয়ে কি হচ্ছে, আবার নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। সালফার ডাইঅক্সাইড আবার জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড বৃষ্টির সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, বা যদি সরাসরি সালফার ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয় তাহলে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হয়। এইগুলো যদি আমার অ্যাসিডগুলো পৃথিবীতে আমাদের নেমে আসে তাহলে কিন্তু আমাদের পুকুর, যে নদ নদী, এর অম্লত্ব বেড়ে যায়, জলজ প্রাণী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে মাটির অম্লত্ব বেড়ে যেতে পারে, এর ফলে যে মাটির অভ্যন্তরে যে উপকারী যে ব্যাকটেরিয়া সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, এবং মানুষের চুল এবং ত্বকের ক্ষতি হয়। অম্লযুক্ত জল যদি আমরা পান করি তা আমাদের ফুসফুস, অন্ত্র, শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়, পরিপাক প্রক্রিয়ায় আমাদের বিঘ্নিত ঘটে। এবং বিভিন্ন পাথরের উপর যদি এই অম্লবৃষ্টি হয় তাহলে পাথরের ক্ষয় হয়, এবং ধরো ক্যালসিয়াম কার্বনেট পাথর, তার মধ্যে যদি আমার সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয় তাহলে কি ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড এবং জল, এটা আমরা পূর্বেই দেখেছি, বুদবুদ করেছিল। এটা ক্যালসিয়াম সালফেট যদি আমার পাথরের উপর পড়ে তাহলে একটা সূক্ষ্ম আস্তরণ পড়লে তাহলে একটা কি আছে, এর উজ্জ্বল্য নষ্ট হয়। এই আস্তরণটা যদি বেশি হয় দেখা যায় এইটাগুলো খসে খসে পড়ে যায়, তাহলে জায়গায় জায়গায় আমার কি গর্তের সৃষ্টি হয়, তাহলে সেই তাকে বলা হচ্ছে স্টোন ক্যান্সার পরিষ্কার, বা পাথরের কুষ্ঠ বলা হয়। ক্যালসিয়াম সালফেট আমার খসে খসে পড়ে যে গর্তের সৃষ্টি হয় তাকে বলছে স্টোন ক্যান্সার। এইবার আমরা সবাই জানি প্রশমন বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়া হলো, আমরা জানি কি অ্যাসিড এবং ক্ষার, অ্যাসিড প্লাস বেস, এরা পরস্পরকে বিক্রিয়া করে কি সল্ট বা লবণ, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার পরস্পরকে সল্ট বা লবণ এবং জল, ওয়াটার, এগুলো উৎপন্ন করে। তাহলে এর মধ্যে কি যদি তুল্য পরিমাণ অ্যাসিড তুল্য পরিমাণ ক্ষারের সঙ্গে বিক্রিয়া হয় তাহলে কি সল্ট এবং ওয়াটার তৈরি হয়। তাহলে এখানে কোনো অ্যাসিডও থাকে না অতিরিক্ত, বেসও থাকে না। এক্ষেত্রে কি হয়, আমি কোনো লিটমাস পেপার দিলে কোনো বর্ণের পরিবর্তন হবে না। তাহলে তুল্য পরিমাণ কি, এর এক তুল্যাঙ্ক সঙ্গে এর এক তুল্যাঙ্ক, পরিমাণ শুধু মিলালে হবে না, যে এর 1 গ্রাম 1 গ্রাম, এর 1 ml 1 ml এরকম নয়। অর্থাৎ এর 1 মোলের সঙ্গে এর 1 মোল যদি যুক্ত হয় তাহলে আমার 1 মোল লবণ এবং 1 মোল যে ওয়াটার তৈরি হয়, তাকে বলা হচ্ছে কি প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়াটা আমরা কি, সেটা আমরা নির্দেশক দিয়ে নির্ণয় করতে পারি। কিসের সাহায্যে? এই যে প্রশমন ক্ষণ, যে সময়ে আমার প্রশমিত হচ্ছে সেই সময়টা যে নির্ণয় করতে হয় সেটা কিন্তু টাইট্রেশনের সাহায্যে আমরা সহজেই নির্ণয় করতে পারি। অর্থাৎ যে পদ্ধতিতে অ্যাসিডের সাহায্যে ক্ষারকে বা ক্ষারের সাহায্যে অ্যাসিডকে যে প্রশমিত করা হয়, সেই প্রশমনের যে সমাপ্ত বিন্দু, যে সময়টা আমরা নির্ণয় করতে পারি তাকে বলা হচ্ছে টাইট্রেশন। তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তখন ল্যাবরেটরিতে নিজের হাতে করতে পারবে। তাহলে আমরা এই ধর্মকে কাজে লাগিয়ে কিন্তু অ্যান্টাসিড যে সমস্ত পদার্থ অতিরিক্ত অ্যাসিডকে নষ্ট করে দেয়। আমাদের পাকস্থলীতে কি হয়, অ্যাসিড ক্ষরিত হয়, সেই অ্যাসিড যখন অতিরিক্ত হয়ে যায় তখন আমাদের যে টক যে ঢেকুর ওঠে, বা আমরা বলি এটা অম্বল বা অ্যাসিডিটি হয়েছে, সেই অতিরিক্ত অ্যাসিডকে নষ্ট করতে গেলে কি হতে আমাদের কি করতে হবে, ক্ষারীয় পদার্থকে গ্রহণ করলে সেই অতিরিক্ত অ্যাসিড কিন্তু
শোষিত হয়ে যাবে। সেই জন্য আমরা কি আগে কি সোডিয়াম বাইকার্বনেট খাওয়া হতো, কিন্তু ওটা এখন খাওয়া হয় না। কারণ কি, এটা রক্ত শোষিত হয়, ফলে আমাদের দেহের যে রক্তের যে ভারসাম্য, পিএইচ এর ভারসাম্য নষ্ট হয়ে যায়। সেই জন্য বর্তমানে কি করা হয়, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এই সমস্ত যে ক্ষারীয় পদার্থগুলি এগুলোকে শোষণ করা হয়। এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের জলীয় প্রলম্বন যে দ্রবণ তাকে বলা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম, মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয়। কেমন? অর্থাৎ এটা আমাদের দ্রুত অম্ল নাশ করার জন্য এটা ব্যবহার করা হয়। কিন্তু ভালো রকমের ভালো ভালো বর্তমান যে অ্যান্টাসিড রূপে ব্যবহার হয় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেটের যে মিশ্রণ, এটা কিন্তু অ্যান্টাসিড রূপে ব্যবহার হয়ে থাকে। তাহলে আমার ক্ষারের ব্যবহার কি, প্রশমন বিক্রিয়া কি, এবং এর যে কি করে নির্ণয় করা হয়, এবং অ্যান্টাসিড কি, অ্যান্টাসিডের যে কাজ কি এবং উদাহরণ, এগুলো আমরা আলোচনা করলাম। পরের দিন আমরা লবণ এবং তার যে বিভিন্ন শ্রেণী বিভাগ, এটা আলোচনা করব। ধন্যবাদ।